হলো আমাদের এক্সট্রিম লাদাখ ভ্রমণের চতুর্থ পর্ব। পার্ট 3-তে আমরা দেখেছিলাম ফটুলা পাসের দক্ষিণ দিকের ঢাল। পার্ট 4-এ আমরা শুরু করছি ফটুলা পাসের উত্তর দিকের ঢাল থেকে। আমরা ফটুলা পাসের ওপর থেকে উত্তর দিকে অর্থাৎ লের দিকে নেমে চলেছি। এখান থেকে দেখা যাচ্ছে শ্রীনগর লে হাইওয়ে NH1 এখানে সাপের মতো এঁকে বেঁকে ওপরে উঠে এসেছে। এখানে পাহাড় অপূর্ব রঙিন। ফটুলা পাসের ওপরে দূরে গাড়ি উঠছে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে পাহাড় যেন স্তরে স্তরে একটির পর একটি সাজানো রয়েছে। এক একটি স্তরের এক এক রকমের রং, অপূর্ব সুন্দর। লামায়রু গুম্ফা মুনল্যান্ড উঁচু থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এসে পড়েছি সেই বহু প্রতীক্ষিত লামায়রু গুম্ফা এবং তার সংলগ্ন মুনল্যান্ডে। ফটুলা পাস থেকে লামায়রুর দূরত্ব 25 কিলোমিটার, আর লে শহর থেকে লামায়রুর দূরত্ব 113 কিলোমিটার। আমরা লামায়রু মনস্ট্রিতে প্রবেশ করেছি। এটি মহাসিদ্ধকারিয়া নারোপা নামে এক বুদ্ধিস্ট মঙ্ক দ্বারা 11শো সেঞ্চুরিতে প্রতিষ্ঠিত। এর উচ্চতা 11,500 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে। এর আশেপাশে মুনল্যান্ড নামে এক অপূর্ব সুন্দর ভূমিরূপ দেখতে পাওয়া যায়। শ্রীনগর থেকে লামায়রুর দূরত্ব 304 কিলোমিটার। এখানে সিন্ধুর দেখা না পাওয়া গেলেও এখান থেকেই প্রকৃতপক্ষে সিন্ধু উপত্যকার সূত্রপাত হয়। শাক্যমুনি বুদ্ধদেবের আমলে এখানে একটি স্বচ্ছ সরোবর ছিল। একসময় এই সরোবরের জল বের হয়ে গিয়ে এই অদ্ভুত ভূমিরূপে সৃষ্টি হয়। 10ম শতাব্দীতে মহাসিদ্ধকারিয়া নারোপা নামে এক মহাজ্ঞানী এখানে আসেন এবং বহুকাল এখানে তপস্যা করেন। তারপরে লাদাখের রাজার আদেশে 10ম শতাব্দীর শেষ দিকে রিংজেন জ্যাংবো এই গুম্ফা নির্মাণ করেন। তখন 5টি বাড়ি নির্মিত হয়েছিল। এখন কেবল মাঝখানের বড় বাড়িটি ছাড়া বাকি সবগুলোই ধ্বংসস্তূপ হয়ে গেছে। গুম্ফা সংলগ্ন এই লামায়রু গ্রামকে বলা হয় থারপা লিং বা স্বাধীন ভূমি। প্রাচীনকালে এখানে কোনো রাজদণ্ড কাজ করত না, অর্থাৎ কেউ যদি কোনো অপরাধ করেও এই গুম্ফায় আশ্রয় নিত তাকে রাজার লোকেরা অ্যারেস্ট করতে পারত না। এই গুম্ফাতে প্রতি বছর জুন মাসে পালিত হয় উরুকাবগিয়াত ফেস্টিভ্যাল, মুখোশ নৃত্য। একে বলা হয় ছাম। এই বিষয়ে একটি সুন্দর ডকুমেন্টারি আমার হাতে এসেছে, এখানে সেটিকেও যুক্ত করে দিলাম।
Lamayuru is a monastery of the Drikung Kagyu order of Vajrayana Buddhism, commonly known in the West as Tibetan Buddhism. It sits aloft a plateau in the Western Himalaya in a region called Ladakh. The fact that Ladakh is now politically part of India has allowed the tantric practices of Tibetan Buddhism performed here to escape the cultural devastation suffered in Tibet. Among these spiritual practices adrift in diaspora and compromised in Tibet, the dance is particularly elusive. This ancient and powerful dance is called Cham. While there is much to understand about this dance, its iconography, its internal mysticism, its costumes and masks, and its full significance to practicing Buddhists, it is the transmission of the movement itself which is most imperiled for the monks remaining in Tibet. This video is made for them, and for others interested in the fundamental movement basis of Cham. লামায়রু সংলগ্ন অঞ্চল মুনল্যান্ড। এখানে কোনো গাছপালা দেখতে পাওয়া যায় না। এখানে বাতাস কম, হাওয়ার চাপও কম। এই ভূমিরূপের সঙ্গে চাঁদের মাটির ভূমিরূপের মিল থাকার জন্য একে মুনল্যান্ড নাম দেওয়া হয়েছে। বৈজ্ঞানিকরা বলেন আজ থেকে 35 থেকে 40 হাজার বছর আগে এখানে একটি লেক ছিল। পরে ভূপ্রাকৃতিক কারণে সেই লেকের জল আস্তে আস্তে বেরিয়ে যায়, ফলে লেকের নিচের মসৃণ মাটি উন্মুক্ত হয়ে যায়। ক্রমে সময়ের সঙ্গে তাতে বাতাস এবং জলের ক্ষয়কার্যের ফলে এই অদ্ভুত ভূমিরূপের সৃষ্টি হয়েছে। আমরা এবারে যে সমগ্র লাদাখ ভ্রমণ করছি তা পর্যটনের জন্য প্রথম উন্মুক্ত করে দেওয়া হয়েছিল 1974 সাল থেকে। দেশ স্বাধীন হওয়ার পরে 1947 সালে পাকিস্তানি হানার পর পর্যটনের জন্য লাদাখের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। সরকার সবে যখন এই পথ খুলে দেওয়ার কথা ভেবেছিল তখনই 62 সালে ঘটল চীনের আক্রমণ। 62 সালের চীনের অনুপ্রবেশের পরে 1965 ও 1971 সালের পাকিস্তানি আক্রমণ,
এবং প্রতিবারই লাদাখ সীমান্তে হামলা হয়েছে। তাই সরকার পর্যটকের জন্য লাদাখের দরজা কোনোদিনই খুলে দিতে পারেননি। অবশেষে 1974 সালে সেই বিধিনিষেধ উঠে যায়। 1974 সালের এই দরজা খুলে দেওয়ার পর প্রথম যে বিদেশি পর্যটকেরা লাদাখে আসেন তারা দুজনেই হলেন জাপানি পর্বতারোহী। তাদের নাম মাসাহিরো ইয়ামাদা এবং মাসাতো উকি। তারপর থেকে প্রতি বছর লাদাখে শুধু ভারতীয় নয়, বিদেশি পর্যটকদের সংখ্যাও ক্রমাগত বেড়েই চলেছে। ये वाला ये तो रास्ता थोड़ा डेंजर लग रहा है। मतलब सिंगल है। सिंगल लाइन है। अच्छा अच्छा, वाला पहले वाला उसका फुटोक्सर है। हाँ जी जी फुटोक्सर के बाद वो कोई पास आ रहा है। जी जी इल्चुंग इराक ये सब आएगा। हाँ हाँ हाँ, उसमें नेराक आएगा। नेराक से स्टार्ट हो रहा है ये रोड। পদুম থেকে জাংলা আসার পর রাস্তা বন্ধ ছিল। যে রাস্তায় আমরা আসতে পারিনি সেই রাস্তাটি 5টি পাস ক্রস করে এইখানে এসেই লামায়ুরুর একটু আগে NH1-এর সঙ্গে মিশেছে। এটি সেই জায়গা। টুলু দেখো লাদাখ কাকে বলে। রুকনা দাঁড়াবে কি? দাঁড়াবো? যাত্রাপথে এই প্রথম মহাসিন্ধুর সঙ্গে সাক্ষাৎ। আমরা খালসি পেরিয়ে এসেছি। রাস্তার পাশে মহাসিন্ধুর পাশে আমরা টি ব্রেক নিয়েছি। রিগজেঞ্জির গাড়িতেই চায়ের সমস্ত বন্দোবস্ত আছে। রিগজেঞ্জি আমাদের জন্য চা বানাচ্ছেন। তার মধ্যে এখানে দাঁড়িয়ে সিন্ধুর কথা একটু বলে নেওয়া যাক। সিন্ধু ভারতের প্রাচীনতম পবিত্রতম নদীগুলির মধ্যে অন্যতম। এর উৎপত্তি তিব্বতের হিমবাহে। এটি ভারতে দেমচক অঞ্চল থেকে প্রবেশ করেছে, তারপর সিন্ধু উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এসে লে শহরের পাশ দিয়ে বয়ে গেছে। লে শহর পেরোনোর পর জাঁস্কার ভ্যালি থেকে জাঁস্কার নদী এসে এর সঙ্গে মিলিত হয়েছে। লাদাখ থেকে সিন্ধু প্রবেশ করেছে বালতিস্তানে। স্কারদু পৌঁছবার কিছু আগে নুব্রা এবং শিয়কের মিলিত ধারা ডান দিক থেকে মহাসিন্ধুর মাঝে বিলীন হয়েছে। স্কারদু পেরিয়ে সিন্ধু পৌঁছেছে হরমোস পাহাড়ের পাদদেশে। সে স্কারদুর কাছে একটি গভীর গিরিখাতের মধ্যে দিয়ে প্রবেশ করে তারপর বাল্টিস্তানে অবরোহণ করেছে। তারপরে তা পাকিস্তানে প্রবেশ করে দক্ষিণ দিকে অর্থাৎ সমুদ্রের দিকে যাত্রা করে আরব সাগরে গিয়ে মিশেছে।
ঠিক আছে লেঙ্গে। সিন্ধুর ওপরে একটা ব্রিজ পেরিয়ে আমরা এখন চলে এসেছি আলচি গ্রামে। এখানেই আমাদের ড্রাইভার রিগজেনজির গ্রামের বাড়ি। উনি ওনার গ্রামের বাড়ি থেকে আমাদের জন্য আপেল এবং আখরোট নিয়ে এসেছেন। আমরা এখানে এসে প্রথমে দেখব লাদাখ রক আর্ট हेरिटेज साइट। गार्डन अभी ओपन नहीं हुआ है, रॉक आर्ट गार्डन। আমরা রক আর্ট গার্ডেনের ভেতরে ঢুকেছি। মনে করা হয় এটি 3 থেকে 5,000 বছরেরও বেশি পুরনো। এই পেট্রোগ্লিফসগুলি প্রিহিস্টোরিক যুগের ব্রোঞ্জ এজের। এগুলিকে বেশি মাত্রার কনসেন্ট্রেশনে দেখতে পাওয়া যায় লে, নিমো, চিলিং এবং আলচি মনস্ট্রির কাছেপিঠের এলাকায়। সিন্ধু উপত্যকায় বিস্তৃতভাবে রক আর্ট পড়ে থাকতে দেখা যায়। এই রক আর্ট দু ধরনের দেখতে পাওয়া যায়। একটিতে যাযাবর জীবন অর্থাৎ নোম্যাডিক লাইফ, আইবেক্সের ছবি ইত্যাদি দেখা যায়। এগুলি বেশি প্রাচীন। আর এক ধরনের রক আর্টে বুদ্ধের স্তূপা, চোরতেন ইত্যাদির সাংকেতিক ছবি দেখতে পাওয়া যায়। এগুলি একটু পরবর্তীকালের। পাথরের ওপরের স্তরকে কুরে কুরে এই ছবিগুলিকে ড্রয়িং করা হয়েছে। পদুম থেকে জাংলা নেরাখ হয়ে চিলিংয়ে যে রাস্তাটি গেছে সেটি বন্ধ থাকায় জাংলা থেকে আমাদের ফিরে যেতে হয়েছিল। সেই কারণে চিলিংয়ের রক আর্ট আমরা দেখতে পাইনি। এখানে আলচি মনস্ট্রির সামনে যে রক আর্টগুলি আছে এখানে বেশিরভাগের উপরই বুদ্ধের স্তূপা অথবা চোরতেনের সাংকেতিক ছবি ড্রয়িং করা হয়েছে। এই পেট্রোগ্লিফসগুলি লোয়ার ইন্ডাস পেট্রোগ্লিফস রিজিয়ানের অন্তর্গত। এগুলিকে শ্যাম ভ্যালির 150 কিলোমিটার দীর্ঘ অঞ্চলে বিস্তৃতভাবে দেখতে পাওয়া যায়। ডোমকার মনেস্ট্রির কাছেও লাদাখি পেট্রোগ্লিফসের এক বিরাট স্যাংচুয়ারি রয়েছে। পেট্রোগ্লিফসগুলি দেখলে লাদাখের সেই সময়কার অর্থাৎ প্রিহিস্টোরিক যুগের জনবসতির বিন্যাসের একটা ধারণা পাওয়া যায়। আলচি রক আর্ট মিউজিয়াম থেকে দেখা সিন্ধু নদ, সিন্ধু নদের ওপরের ব্রিজটিকেও এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর তার ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে NH1 অর্থাৎ শ্রীনগর লে হাইওয়ে। আমরা এখন এসেছি আলচি মনেস্ট্রি। এটি লাদাখ অঞ্চলের সবচেয়ে প্রাচীন মনেস্ট্রি। এটি আলচি মনেস্ট্রির অ্যাপ্রোচ রোড। এখানে লাদাখি হস্তশিল্পের প্রচুর দোকান রয়েছে। আলচি গুম্ফা লে শহর থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। আলচি মনস্ট্রি যাবার রাস্তা। একাদশ শতাব্দীতে এই গুম্ফা প্রতিষ্ঠা করেন তিব্বত থেকে আগত কালদান সেরাব। যদিও আঞ্চলিক অধিবাসীরা বিশ্বাস করেন ধর্মগুরু রিংচেন জ্যাংপো এই গুম্ফার প্রতিষ্ঠা করেন। এই গুম্ফার ভেতরে ছবি তোলা নিষেধ। এখানে 5টি মন্দিরের অসংখ্য মূর্তি ও অপূর্ব গুহাচিত্র এর ভেতরে দেখতে পাওয়া যায়। আলচি গুম্ফাতে ছবি তোলা নিষেধ, তাই টিকিট কাটা সত্ত্বেও আমরা ক্যামেরা বাইরে রেখেই ভেতরে প্রবেশ করেছি। আলচি গুম্ফা দেখার পরে আমরা এবার চলেছি বাসগো হয়ে নিমো সঙ্গমের দিকে। দুপাশে বরফাবৃত পাহাড়, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, এক অপূর্ব দৃশ্য। লেহ শহর থেকে 42 কিলোমিটার দূরে প্রথমে আসবে বাসগো প্রাসাদ। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে লাদাখ যখন দ্বিধা বিভক্ত, সেই সময় নিম্ন লাদাখের রাজধানী ছিল বাসগো। পরবর্তীকালে তাসির নামগিয়াল যখন দুটি লাদাখ একত্রীকরণ করে ফেলেন, তখন থেকে এই দুর্গ প্রাসাদের গুরুত্বটা কমে যায়। বর্তমানে দুর্গ প্রাসাদ ধ্বংসস্তূপ হয়ে গেছে, কিন্তু প্রাসাদের সংলগ্ন গুম্ফার মন্দিরগুলি এখনও দেখা যায়। এখানে 3টি মৈত্রেয় বুদ্ধের মূর্তি আছে। এখন আমরা এসে পৌঁছেছি সিন্ধু এবং জাঁস্কার নদীর মিলনস্থল নিমো সঙ্গমে। এখান থেকেই 298 কিলোমিটার দীর্ঘ NPT রুটের সূত্রপাত হয়। নিমো থেকে রাস্তা চলে গেছে পদুম, তারপর সেখান থেকে গেছে দারচা। ওই ব্রিজ পেরিয়ে রাস্তা জাঁস্কারের দিকে চলে গেছে। সামনে থেকে আসছে জাঁস্কার নদী, ঘন সবুজ
যার রং, আর বাঁ দিক থেকে আসছে সিন্ধু নদ। দুটি মিলে সিন্ধু নদ তৈরি হয়ে ডান দিকে বয়ে চলে যাচ্ছে। ওপর থেকে আমরা এবারে নিমো সঙ্গমের আরও কাছাকাছি নেমে এসেছি। কাছে থেকে দুটি নদীর মিলনস্থলকে আরও ভালোভাবে দেখব বলে। এদিকে সিন্ধু আর সামনে থেকে আসছে জাঁসকার। দুটি জলের রং সম্পূর্ণ আলাদা। এখানে দুটি নদীর জল একসঙ্গে মিশ্রিত হয়ে ঘূর্ণি সৃষ্টি করেছে। ঘুরতে ঘুরতে দুটি আলাদা রঙের জল মিশে গিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। এবারে আমরা এসেছি ম্যাগনেটিক হিল। বলা হয় যে এখানে ভূচৌম্বকীয় ক্ষেত্র অত্যন্ত প্রবল হওয়ার জন্য গাড়ি নিউট্রালে রাখলে তা ওপরের দিকে হলেও গড়িয়ে যায়। স্টার্ট বন্ধ হয়ে গেছে। लेकिन इसे इस साइड से ही तो ढालू तो इस साइड से ही है। আসলে এই কথাটির সেরকম কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিন্তু এই দিকটাই তো এখানে ঢালু। রাস্তাটির বলা ঢালই তো স্বাভাবিক। যেদিকে থাকে গাড়ি সেদিকেই গড়ায়। দিগন্ত রেখার সঙ্গে রাস্তার ঢালটি আলাদা হওয়ার জন্য ব্যাপারটি এই রকম মনে হয়। প্রকৃতিতে ম্যাগনেটিক হিল বলে কিছু না থাকলেও মনের মধ্যে নিশ্চয়ই কোনো ম্যাগনেটিজম কাজ করে। তা না হলে এখানে আবার স্ট্যানজেনজির সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে কি করে। ওই যে আমাদের সামনে গাড়ি নিয়ে তিনি প্রায় এসে পড়েছেন। তিনি এখন লে যাচ্ছেন অন্য ট্যুরিস্টদের পিক আপ করবেন বলে। এবারে আমরা এসেছি পাথর সাহেব। এখানে ছবি তুলতে দেয় না বলে কোনো ছবি নেই। এখানে গুরু নানকের দেহের আকৃতির মতো দেখতে একটি পাথরকে শিখরা পুজো করে থাকেন। পাথর সাহেবে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা শেষ পর্যন্ত লের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানেই আমাদের এক্সট্রিম লাদাখ ট্যুরের 4th পার্টের সমাপ্তি। এর পরের অংশ দেখুন পর্ব 5-এ।